সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ষষ্ঠ অ্যাসাইনমেন্টের গণিত বিষয়ে সমাধান নিয়ে কিছু কথা বলবো। গণিত বিষয়ে সমাধান দেখাবো এখন। সপ্তম শ্রেণী বিষয় গণিত, শিরোনাম ত্রিভুজ, তথ্য ও উপাত্ত, বীজগণিতীয় সূত্রাবলী। আমি শিরোনামের ইতিপূর্বে শিরোনামের একটা ভিডিও দিয়েছি, সেটাতে নিশ্চয়ই তোমরা দেখেছো। ওখানে সব বিষয়ে শিরোনাম দেওয়া আছে। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দেব। অ্যাসাইনমেন্টের প্রশ্নের প্রথম দুটো সৃজনশীল দেওয়া আছে। প্রথম সৃজনশীল হচ্ছে তোমার গণিত বইয়ের দৈর্ঘ্যের এক চতুর্থাংশ, প্রস্থের 1/3 এবং তোমার কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ পরিমাপ করে প্রাপ্ত তথ্যগুলো ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক, পরিমাপকৃত বাহুগুলোর দ্বারা ত্রিভুজ অঙ্কন করো। খ, দেখাও যে অঙ্কনকৃত ত্রিভুজের কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম। ত্রিভুজটির কোণ তিনটিকে কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখাও যে তিনটি কোণ একত্রে এক সরলকোণ তৈরি করে। পরবর্তী প্রশ্নগুলো আমি এখন পড়ছি না, পরে পড়ে শোনাবো। এখন প্রথম প্রশ্নের উত্তর নিয়ে কথা বল। প্রথমে একটু ক্লিয়ার করে নিই। যদি আমার গণিত বইয়ের 1/4 গণিত বইয়ের যে দৈর্ঘ্য আছে সেটার 4/1 আর গণিত বইয়ের যে প্রস্থ আছে ওটার 3/1 এবং কলমের 2/1 যে দৈর্ঘ্য তৈরি হবে সেটা দিয়ে আমাদেরকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো আমি আমি মেপে দেখেছি, আমি স্কেল দিয়ে আমি নিজে মেপে দেখেছি। আমার গণিত বইয়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার এবং কলমের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। তাহলে দেখো 14 দৈর্ঘ্যের 4/1, প্রস্থের 3/1 আর কলমের দৈর্ঘ্যের 2/1। এগুলোকে আমরা সেটা করে নিতে হবে। 24-এর 4/1 মানে হচ্ছে 6 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার মানে প্রস্থের 18 সেন্টিমিটার এর 3/1 হচ্ছে 6 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটারের 2/1 হচ্ছে 7 সেন্টিমিটার। দৈর্ঘ্যগুলো আমরা পেয়ে গেলাম। সেই দৈর্ঘ্যগুলো দিয়ে এখন পরিমাপকৃত বাহুগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে ত্রিভুজটা যদি অঙ্কন করি এইটা হয় কেমন, এবিসি ত্রিভুজ। এখানে আর কথা নেই, সামনে আগাই। পরবর্তী প্রশ্ন, দেখাও যে অঙ্কনকৃত ত্রিভুজের কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম। ত্রিভুজটা একটু দেখাই। এই যে এখানে বৃহত্তম বাহু হচ্ছে এসি, এখানে এই এসি বাহুটা হচ্ছে সবচেয়ে বড় বাহু এবং আমাদেরকে দেখাতে হবে যে এই বড় বাহুটার বিপরীত কোণ যেটা, এই যে কোণ বিটা, এই কোণ বি হচ্ছে এসি বাহুর বিপরীত কোণ। এসি যেহেতু বৃহত্তম বাহু এবং এসি বাহুর বিপরীত কোণটাও বৃহত্তম, এটা প্রমাণ করে দেখাইতে হবে। দেখাও যে অঙ্কনকৃত ত্রিভুজের কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম, এটা আমাদেরকে দেখাতে হবে। খ নম্বর, দেখাতে হবে যে অঙ্কনকৃত ত্রিভুজের কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম। তো এটা তোমাদের বইতে আছে, আমি ডাইরেক্ট বই থেকে ছবি তুলে দিয়ে দিয়েছি। এটা আমি তৈরি করার প্রয়োজন হয় নাই, কারণ এটা ডাইরেক্ট বই থেকে দেওয়া আছে। এটা হুবহু বইতে এই প্রশ্নটা আছে। আমি শুধু চিত্রটা আমি আমার এখান থেকে কম্পিউটার থেকে এঁকেছি। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এ বি সি, এই যে এ বি সি, বিডি এখন নাই, বিডি এখন আঁকা হয় নাই। ত্রিভুজ এ বি সি এ এসি বৃহত্তম এবি থেকে, অর্থাৎ এসি বাহুটা এই এবি বাহু থেকে বড়। প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি, এই যে কোণ এ বি সি বলতে মাঝখানে যেটা, এই যে মাঝখানে বি, এই বি কোণটা মাঝখানে যেটা থাকে কোন উদ্দিষ্ট কোণ সেটাই থাকে। এই যে এ বি সি বলতে এই বিটাকে বোঝাচ্ছে। কোণ এ বি সি বড়, কোণ এসিবি থেকে, এসিবি থেকে এই কোণটা থেকে, এই কোণ সি থেকে কোণ বি বড়, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অঙ্কন, এসি থেকে এবি এর সমান করে এডি অংশ কাটি এবং বিডি যোগ করি। এই এসি বাহুটা থেকে এই এবি এর সমান করে, এই এবি যে খাড়া একটা লম্ব আছে, এই এবি এর সমান করে এসি থেকে এডি অংশ কাটি, এবার বিডি যোগ করি, বিডি যোগ করি। হ্যাঁ, এখন আমাদের দুইটা ত্রিভুজ হয়ে গেছে। এই দুইটা ত্রিভুজ নিয়ে এখন কথা বলা হবে। প্রমাণ, ত্রিভুজ এবিডি। ত্রিভুজ এবিডি বলতে কোনটা বোঝাচ্ছে আমি একটু দেখাচ্ছি। ত্রিভুজ এবিডি বলতে এবিডি বলতে এই প্রথম ত্রিভুজটা, এবং যেহেতু ত্রিভুজটা এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এখন এবিডি আর বিডিসি দুইটা ত্রিভুজ হয়ে গেছে। প্রথমটার কথা বলা হচ্ছে। এই যে ত্রিভুজ এবিডি এ এবি সমান এডি। কেন এবি সমান এডি? কারণ এবি সমান করেই তো এডি অংশ কেটে নেওয়া হয়েছে, সুতরাং এবি সমান এডি আমরা বলতেই পারি।
আর এবি সমান যদি এডি হয়ে থাকে তাহলে কোণ এডিবি আর এবিডি সমান হবে। কেন সমান হবে? কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সবসময় সমান থাকে। আমি একটু বুঝিয়ে বলার জন্য এখানে যাচ্ছি আবার। এই যে এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, অর্থাৎ এবি আর এডি যদি সমান হয় তাহলে কোণ এই এবিডি আর এডিবি এই কোণটা, আমার কার্সর দিকে খেয়াল করতে হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে। এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয়, এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে এই বাহুর এই মাথার কোণটা আর এই বাহুর এই মাথার কোণটা সমান হবে। এটা অনুসিদ্ধান্তের মধ্যে আছে, এটা আগে থেকে জানা আছে বলে ধরে নেওয়া হবে। তো ডান পাশে সেজন্য থার্ড ব্র্যাকেট দিয়ে এটা লিখে দিতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। এটা দাব গেল, এখানে আফ লেখা হয়েছে, আসলে দাব হবে, দোয়াকার দাব হবে, বইতে আফ লেখাও ঠিক আছে। দ্বিতীয় দাব, ত্রিভুজ এডিবি। এডিবি কোনটা? এডিবি হচ্ছে ছোট্ট ত্রিভুজটা, এই যে এই ছোট্ট ত্রিভুজটা, এটা হচ্ছে এডিবি। ত্রিভুজ এডিবি ত্রিভুজ বিডিসি এ বহিস্থ কোণ এডিবি বৃহত্তম বিসিডি। এডিবি বলতে কোনটাকে বোঝাচ্ছে আমি একটু দেখাই দিচ্ছি। এডিবি বলতে বোঝে, এডিবি বলতে এইটাকে বোঝানো হচ্ছে, এই কোনটা, এই ত্রিভুজের এখন কথা বলা হবে বিডিসি সম্বন্ধে। হ্যাঁ, এই এই বিডিসি এর মধ্যে, বিডিসি এর যে বহিস্থ কোণ, এডিবি কোণটা বিডিসি এর জন্য বহিস্থ কোণ। ত্রিভুজ বিডিসি এর মধ্যে বহিস্থ কোণ এডিবি বড় বিসিডি থেকে। কেন বড় হবে? কারণ বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। এটা যদি ক্লাস হতো তাহলে আর একটু বুঝাইতাম, কিন্তু এটা তো ক্লাস নয়, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সমাধান, সুতরাং আমি কথা বাড়াচ্ছি না। সুতরাং কোণ এবিডি বড় কোণ বিসিডি থেকে, অর্থাৎ কোণ এবিডি বড় এসিবি থেকে। 3 নম্বর ধাপ, কোণ এবিসি বড় এবিডি থেকে। হ্যাঁ, কারণ কোণ এবিডি কোণটি এবিসি এর অংশ। তো যেহেতু এটা এটার অংশ, তাহলে অবশ্যই এটা বড় হবে, এবিসিটা বড় হবে, সুতরাং কোণ এবিসি বৃহত্তম এসিবি থেকে। সুতরাং আমরা প্রমাণ করতে পারলাম যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটাও বৃহত্তম। তোমরা এটা যেভাবে আছে সেভাবে লিখে দিয়ে দিবে। তার পরবর্তী প্রশ্ন দেখব। গ, ত্রিভুজটির কোণ তিনটিকে কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখাও যে তিনটি কোণ একত্রে এক সরলকোণ তৈরি করে। এখানে যেটা আমাদের যে তিনটা কোণ তৈরি হয়েছে ওই তিনটাকে আলাদা আলাদা করে কেটে কেটে, হ্যাঁ, এই একটা বিন্দুতে স্থাপন করতে হবে। প্রথম আমাদের যে ত্রিভুজটা, সেখানে একটা কোণ ছিল 45 ডিগ্রি, আর একটা কোণ ছিল 45 ডিগ্রি, আর একটা কোণ ছিল 90 ডিগ্রি। হ্যাঁ, তো আমি আমার বইয়ের মাপ থেকে আর কলমের মাপ থেকে যে অংশগুলো নিয়েছিলাম, সেখানে দুইটা বাহু মিলে যাওয়ার কারণে দুইটা কোণ সব সমান হয়ে গেছে, একটা 45 আর একটা 35 আর একটা 90 ডিগ্রি। তো এই 45 ডিগ্রিকে এখানে স্থাপন করলে কোণ এ কে যদি এখানে কোণ বি কে যদি এখানে স্থাপন করি 90 ডিগ্রি, আর তারপরে কোণ সি কে এখানে স্থাপন করলাম 45 ডিগ্রি, তা কোণ এ কে এখানে স্থাপন করলাম, এখানে আসলে এই হবে, কোণ এ কে এখানে স্থাপন করলাম 45 ডিগ্রি, তাহলে তিনটা কোণ একসাথে যদি এক বিন্দুতে স্থাপন করি, ও বিন্দুতে স্থাপন করি, তাহলে এটা পুরোটা একটা সরলকোণ তৈরি করে, একটা সরলকোণ তৈরি করে। সামনে এগোই। পরবর্তী যে প্রশ্নটা আছে 2 নম্বরের সৃজনশীল প্রশ্ন, তোমার 30 জন সহপাঠীর উচ্চতা 58 সেন্টিমিটার মানে সংগ্রহ করো এবং তা তোমার খাতায় লিপিবদ্ধ করো। তারপরে প্রশ্ন দেওয়া আছে, ক, উপাত্তগুলোকে ক্রমানুসারে সাজাও। খ, সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট তা আয়তলেখের সাহায্যে নির্ণয় করো। তো আমরা আমাদের আইডিয়া করে ইচ্ছে মতো কিছু এরকম নিয়ে নেব। আমার 30 জন সহপাঠীর উচ্চতা সেন্টিমিটারে নিম্নরূপ: 127, 135, 140 সেন্টিমিটার, 129 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার, 146 সেন্টিমিটার, এভাবে করে নেওয়া হয়েছে। তোমরা তোমাদের মতো করে নিতে পারো, আবার এটাতে এইভাবে এখানে যেভাবে আছে সেভাবেও নিতে পারো। এখন এগুলো উপাত্তগুলোকে মানে ঊর্ধ্বক্রমে সাজানো হলো, মানে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়র দিকে আর কি সাজানো হয়ে গেছে, এখানে একটা কাজ শেষ। তারপরে বলা হচ্ছে যে সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্টতা আয়তলেখের সাহায্যে নির্ণয় করো। তা আয়তলেখ তৈরি করতে হলে আমাদেরকে একটা সারণী তৈরি করতে হবে, কারণ আয়তলেখ অঙ্কন করার জন্য যেই তথ্যগুলো দরকার সেগুলো একটা সারণীতে করে নিতে হয়, সারণীতে সাজাই নিতে হয়। হ্যাঁ, তো প্রথমে আমাদের পরিসরটা বাইর করতে হবে। পরিসর হচ্ছে সর্বোচ্চ মান বিশিষ্ট সংখ্যা বিয়োগ সর্বনিম্ন মান বিশিষ্ট সংখ্যা যোগ 1। তো
তো 168 থেকে 124 বাদ দিলে সেটা 1 যোগ করলে হয় 45। শ্রেণীব্যাপ্তি আমরা 10 করে নিতে পারি, 5 করে নেওয়া যায়। 5 করে নিলে শ্রেণী হবে বেশি, আর 10 করে নিলে শ্রেণী হবে একটু কম। শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, আর 10 ধরে শ্রেণীর সংখ্যা হবে এই যে 45কে 10 দিয়ে ভাগ দিলে হয় 4.5। তো 4.5টা শ্রেণী এরকম তো করা যায় না। 60টা শ্রেণী করা হবে, আরেকটা শ্রেণী অর্ধেক করা হবে, এরকম তো হয় না। সেজন্য এটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করে 5 বানিয়ে নিতে হবে, তাহলে শ্রেণীর সংখ্যা হবে 5। 5টা শ্রেণীর সংখ্যা আর মোটের জন্য একটা ঘর, আর উপরে এই লেখাগুলো লিখার জন্য আরেকটা ঘর, মোট 60টা ঘর দিতে হবে। যদি 5টা শ্রেণীর সংখ্যা যদি 5 হয় তাহলে 60টা ঘর আঁকতে হবে, আর শ্রেণীর সংখ্যা যদি 10 হয় তাহলে 12টা ঘর আঁকতে হয়। 2টা ঘর বেশি আঁকতে হয়। সর্বশেষ মোটের জন্য একটা ঘর, আর উপরে শ্রেণীব্যাপ্তি, প্রকৃত শ্রেণী সীমা, ট্যালি চিহ্ন, গণসংখ্যা এটা লেখার জন্য আরেকটা ঘর আঁকে নিতে হয়। তো এটা তোমরা দেখে দেখে করে ফেলবে, অথবা তোমরা তোমাদের মতো করে নিবে। শ্রেণীব্যাপ্তি 121 থেকে 130, এটার প্রকৃত শ্রেণী সীমা, এটা প্রকৃত শ্রেণী সীমা বের করতে হবে, কারণ হচ্ছে গ্রাফ পেপারে পূরণ করতে গেলে এই প্রকৃত শ্রেণী সীমা নির্ণয় করতে হয়, না হলে একটা ঘর বাদ পড়ে যায়। সেটা তোমরা নিশ্চয়ই ক্লাসে, অবশ্যই এটা তুমি ইতিমধ্যে বুঝতে পেরেছ, তোমরা ক্লাসে বুঝেছ, 6 ছিল কিনা আমার জানা নেই, তবে এটা নিশ্চয় তোমরা ইতিমধ্যে শিখে ফেলেছো আমার মনে হয়। তো এটা নিতে হবে প্রকৃত শ্রেণী সীমাটা, তারপরে ট্যালি চিহ্ন, গণসংখ্যা, এগুলো পুরোপুরি বুঝাইতে গেলে অনেক সময় লেগে যাবে, তোমরা এটা দেখে নিবে। তারপর এই যে এইটাকে অনুসরণ করে এই এই সারণী থেকে আমরা এই গ্রাফ পেপারটা পূরণ করব। আসলে এই গ্রাফ পেপারের মধ্যে আরো অনেকগুলো দাগ আছে, এটা কিভাবে দেখাবো দেখি, দেখানো যায় কিনা। এভাবে আরো অনেকগুলো দাগ আছে, হ্যাঁ, এভাবে আরো অনেক দাগ আছে। এভাবে প্রত্যেকটার মধ্যে 10টা করে দাগ আছে বলে ধরে নিবে, কেমন। এখানে তো গ্রাফ পেপারে দেখানো সম্ভব হয় নাই, তো এখানে তোমার মনে করবে যে এখানে 10টা দাগ, এরকম 10টা দাগ আছে, এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা, তাহলে 120 থেকে 130, 120.5 থেকে 130.5, তাহলে এখানে 10টা মিলে যাবে। ওকে, আবার এখানে এইভাবে আড়াআড়িভাবেও এরকম অনেক অসংখ্য দাগ আছে, সেটা তোমরা গ্রাফ পেপারে পেয়ে যাবে। তোমরা কষ্ট করে আঁকতে হবে না, তোমরা বাজার থেকে 2 টাকা দিয়ে একটা পেজ কিনে নিলে সেই পেজের মধ্যে তোমরা এঁকে ফেলতে পারবে। তো আমার তো সেটা আঁকা এখানে সম্ভব হয় না, বিধা আমি এইভাবে করে এঁকে নিয়েছি। এখানে তোমরা আমি আবার বলছি, এখানে তোমরা এই দাগগুলো ধরে নিবে আর কি, এখানে 10টা দাগ আছে বলে ধরে নিবে। আবার এভাবে অসংখ্য আড়াআড়িভাবে মানে ল্যান্ডস্কেপে আরো অসংখ্য দাগ আছে ধরে নিবে, গ্রাফ পেপার মনে করে নিবে এটাকে। তো সেটা এই যে আমাদের সারণী যদি অনুসরণ করে এটা আঁকি, তাহলে ঠিক এরকমই হয়। হ্যাঁ, আমি একটু গণসংখ্যা, এখানে সবচেয়ে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 141, 150। আচ্ছা, একটু বর্ণনা দিতে হবে। ছক কাগজে X অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে প্রকৃত শ্রেণী সীমার 1 একক এবং ধরে, এবং Y অক্ষ বরাবর প্রতি ঘরকে গণসংখ্যার 1 একক ধরে আয়তলেখ আঁকা হলো। X অক্ষের মূল বিন্দু থেকে 120.5 ঘর পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দ্বারা আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। এখানে একটা বিষয় বুঝাই আমি, সেখানে আচ্ছা সরি এটা না, এখানে এই শুরু হয়তো 1 থেকে, আবার 120 থেকে মানে শুরু হইলো, 120.5 থেকে শুরু হইলো কিভাবে, 1 থেকে শুরু হওয়ার কথা না। তো 1 থেকে 120 পর্যন্ত এই ঘরগুলো এখানে আছে বলে ধরে নিতে হবে এই ভাঙ্গার ভিতরে। হ্যাঁ, কারণ আমরা যদি 1 থেকে শুরু করি তাহলে তো অনেক ডান দিকে চলে যাবে, বিশাল হয়ে যাবে। সেজন্য আমাদেরকে ভাঙ্গা দিয়ে এই ছোট্ট জায়গার ভিতরে 1 থেকে 120-19 পর্যন্ত জায়গাটা এখানে সংখ্যাগুলো এখানে আছে বলে ধরে নিতে হবে, এটাই নিয়ম। আচ্ছা, এখানে শেষ হয়ে গেল এটা। তাহলে পরবর্তী প্রশ্ন যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের সৃজনশীল শেষ হয়ে গেছে, এখন সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বর বলা হচ্ছে -φ + 6 এর বর্গ কত। আমরা জানি বর্গ করতে হলে বাইরে স্কয়ার দিতে হয়, তো আমরা এটা বাইরে স্কয়ার দিয়ে বর্গ করে নেব। হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্ন, এর বাইরে এই যে যদি বর্গ করতে বাইরে স্কয়ার দিতে হয়, বাইরে স্কয়ার দিয়ে -φ কে ব্র্যাকেটের মধ্যে নিয়ে a² + 2ab + b², আমরা জানি a + b হোল স্কয়ার সমান a² + 2ab + b²। সুতরাং আমরা যদি a² + 2ab + b² সূত্রে ফেলাই, তাহলে আমাদের এই জায়গাটা এই ফলাফলটা দাঁড়ায় p² - 12p + 36। 2 নম্বর প্রশ্ন, φ + q = 7 এবং φ - q = 3 হলে 2 × p² + q² এর মান কত। দেখো 2 × a² + b² একটা সূত্র আছে তোমাদের, হ্যাঁ, সেটা নিশ্চয়ই তোমাদের জানা আছে। সেই সূত্রের মধ্যেই আমরা এটা করে ফেলবো।
দেওয়া আছে ফি প্লাস কিউ সমান 7, ফি মাইনাস কিউ সমান 3, সুতরাং 2 ইন্টু স্কয়ার 2 ইন্টু ফি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার যে সূত্রটা আছে সেটার মধ্যে ফেলবে তোমরা। এখানে বলা আছে যে 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এই সূত্রের মধ্যে যদি আমরা ফেলাই তাহলে ফি প্লাস কিউ হোল স্কয়ার প্লাস ফি মাইনাস কিউ হোল স্কয়ার হয়। ফি প্লাস কিউ এর মান দেওয়া আছে 7 এবং ফি মাইনাস কিউ এর মান দেওয়া আছে 3। সুতরাং আমরা যদি মান বসাই তাহলে 7 স্কয়ার প্লাস 3 স্কয়ার 7 7 49 আর 3 3 9, 49 আর 9 যোগ করলে 58 হয়। आंसर 58। 3 নম্বর প্রশ্ন দেখব 3a স্কয়ার bc 5 ab স্কয়ার d এবং 3a কিউব cd স্কয়ার এর লসাগু কত? তো এটা লসাগু করার জন্য আমাদেরকে প্রথমে সংখ্যা সহগগুলো লসাগু করতে হবে, তারপরে যে বীজগুলো আছে সেগুলোর লসাগু করে নিতে হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি প্রথম রাশি 3a স্কয়ার bc, দ্বিতীয় রাশি 5ab স্কয়ার d, তৃতীয় রাশি a কিউব cd স্কয়ার। সংখ্যা সহগ 5 3, এই যে এখানে 3 আছে, এখানে 5 আছে, আর এখানে কিছু নাই মানে 1। তাহলে 3 5 1 এর লসাগু হচ্ছে 15, 3 5 15, 3 5 15, 15 কে 15। আর এ বি সি ডি এর সর্বোচ্চ ঘাত, অর্থাৎ এখানে সর্বোচ্চ পাওয়ার হবে লসাগু। এর মধ্যে এর পাওয়ারগুলোর মধ্যে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এ স্কয়ার, তাহলে লসাগু এ স্কয়ার। বি এর মধ্যে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে বি স্কয়ার, তাহলে লসাগু হবে বি স্কয়ার। সি এর মধ্যে সর্বোচ্চ পাওয়ার সি পাওয়ার নাই, সি 1 আর কি, সি টু দি পাওয়ার 1 সি হবে। আর ডি এর সর্বোচ্চ পাওয়ার স্কয়ার, সুতরাং লসাগু হবে 15 এ কিউব পি স্কয়ার সি ডি এস। আচ্ছা আমি মনে হয় এ স্কয়ার বলে ফেলছিলাম, এখানে এ কিউব হবে। এর সর্বোচ্চ শক্তি হচ্ছে এ কিউব, তাহলে লসাগু হয় 15 এ কিউব বি স্কয়ার সি ডি স্কয়ার। এটা শেষ। 4 নম্বর প্রশ্ন যাব এ কিউব মাইনাস 25x এবং x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 এর লসাগু গসাগু কত? হ্যাঁ, গসাগুর ক্ষেত্রে শুধু মিলের অংশ, যেটা মিলে সেটা লিখতে হয়। তো আমরা এখন করব প্রথম রাশি x কিউব মাইনাস 25x সমান, এখানে দেখো এখানে x আছে, এখানে x আছে, x যদি একটা বাইর করে ফেলি, এখানে দুইটা থেকে একটা বাইর করে ফেলে ভিতরে আর শুধু দুইটা থাকে, x স্কয়ার থাকে, আর এখানে x চলে গেছে শুধু 25 থাকে। ভিতরে দেখো এখানে x স্কয়ার আর 5 স্কয়ার লিখলে 25 কে যদি 5 স্কয়ার লিখে তাহলে একটা সূত্র দাঁড়ায়। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে এটা সূত্রে ফেললে এই যে এই জিনিসটা দাঁড়ায়। দ্বিতীয় রাশি x স্কয়ার প্লাস 2x মাইনাস 15, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে, কারণ এটা সূত্রে যায় না। এটা মধ্যরাশিকে ভাঙিয়ে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করব। x স্কয়ার, এখানে দেখো 15 কে যদি ভাঙি তাহলে 3 5 15 হয়, 5x মাইনাস 3x মাইনাস 15, এখানে x কমন নিলে থাকে x প্লাস 5, আর এখানে 3 কমন নিলে থাকে x প্লাস 5। এখানে 15 এর আগে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে, কারণ আমরা মাইনাস কমন নিয়েছি। তাহলে আমরা যে মিল আছে x প্লাস 5 দুইটা মিল আছে, মিলটা আগে লিখলাম, তারপরে x মাইনাস 3 থাকে এটা বলে লিখে নিলাম। তাহলে আমরা আগের রাশি থেকে আর পরের রাশি থেকে দোনো রাশি থেকে যদি চিন্তা করি কোন জিনিসটা মিল আছে, সেই মিল থাকে শুধু x প্লাস 5, তাহলে লসাগু x প্লাস 5। সো আচ্ছা এখানে কি বের করতে বলছে? 4 নম্বরে গসাগু বের করতে বলছে। আমার একটু ভুল হয়ে গেছে, এইখানে আসলে লসাগু হবে না গসাগু হবে। হ্যাঁ, এখানে হবে গসাগু। আমি আবার বলছি, স্পষ্ট করে বলছি, এখানে হবে গসাগু। যেহেতু এই প্রথম রাশির উৎপাদক আর দ্বিতীয় রাশির উৎপাদকের মধ্যে শুধুমাত্র x প্লাস 5 মিল আছে, সুতরাং গসাগু হবে x প্লাস 5। গসাগুর ক্ষেত্রে শুধু মিলেরটা বসে, লসাগুর ক্ষেত্রে মিলের এবং মিলের সবগুলো বসে। এখানে শেষ। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন a মাইনাস 3 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a মাইনাস 3 ইন্টু a প্লাস 3 হোল স্কয়ারের সরল মান কত হবে? সরল মান নির্ণয় করতে বলা হয়েছে 5 নম্বরে। আমরা এটা সরল করব, এটা 5 হবে, উপরে দিয়ে একটু কেটে গেছে আর কি, এটা 5 a মাইনাস 3 হোল স্কয়ার। দেখো এটাকে যদি আমরা a ধরি আর a প্লাস 3 কে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হয়ে যায়। আমি আবার বলছি, a মাইনাস 3 কে যদি a ধরি আর a প্লাস 3 কে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়। a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সংক্ষিপ্ত রূপ হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, এই যে এটা পুরোটা a, আমার কার্সর দিকে একটু খেয়াল করতে হবে, এটা পুরোটা a মাইনাস আর a প্লাস 3 এটা পুরোটা b, a মাইনাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা বাইরে স্কয়ার রেখে দিই, এটাকে যদি ব্র্যাকেট উঠাই দিই তাহলে কি দাঁড়ায় a মাইনাস 3, আর এখানে মাইনাসের কারণে a প্লাস এটা হবে মাইনাস a প্লাস 3টা হবে মাইনাস 3। এখানে ভিতরে যোগ বিয়োগ হয়, a আর a কাটা যায়, কারণ প্লাস a মাইনাস a কাটা যায়,
আর এখানে -3 যোগ করলে হয় -6। আর আমরা জানি মাইনাসের উপরে যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে, অর্থাৎ মাইনাসের উপরে যদি পাওয়ার 2 থাকে, 4 থাকে, 6 থাকে, 8 থাকে, এই জাতীয় জোড় সংখ্যক 2 4 6 8 10 12 এরকম জোড় সংখ্যক পাওয়ার থাকে, সেটা মাইনাসটা প্লাস হয়ে যায়, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে 6 6 36 আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আনসার 36। যাব নেক্সট প্রশ্নে, 6 নম্বর প্রশ্নে যাব। 49 x স্কয়ার প্লাস 4y স্কয়ারের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? আমরা আগে বর্গ করব। 49 x স্কয়ার প্লাস 4y স্কয়ার এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, সেটা আমরা আগে আমরা এটা করে নেব। 49 x স্কয়ারকে আমরা 7x স্কয়ার 7x হোল স্কয়ার লিখতে পারি, আর এখানে 4y স্কয়ারকে 2y স্কয়ার লিখতে পারি। কেমন? তো তাহলে কি হয়, x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়। এখানে দেখো মাঝখানে এই জিনিসটা আমাদের ছিল না। 2 7 দুগুণে 14, 14 দুগুণে 28 xy, 28 xy আমরা বেশি লিখেছি। আমাদের 49 এটাকে ভাঙলে 49 x স্কয়ার হয়, ঠিক আছে। এটাকে ভাঙলে 2y স্কয়ারকে ভাঙলে 4y স্কয়ার হয়, তাও ঠিক আছে। বাট মাঝখানে আমরা 28টা xy বেশি লিখে ফেলেছি, সেই জন্য এটা আমাদেরকে পিছনে এসে বাদ দিয়ে ফেলতে হবে, -28 xy। এখন আমরা যদি এটাকে সূত্র চিন্তা করি, -28 xy কে ভুলে যাও, ভুলে গিয়ে এটাকে হাত দিয়ে ঢেকে দিয়ে এই বাম পাশে মাইনাসের বাম পাশেরটাকে চিন্তা করো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা একটা সূত্র হয়ে যায়। এটাকে আমরা সংক্ষিপ্ত রূপ লিখবো a প্লাস b হোল স্কয়ার। এই পূর্ণরূপ এটা এই পুরাটার সংক্ষিপ্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এবার মাইনাস দিয়ে 28 xy লিখবো। তাহলে এখানে যদি আমরা এই হোল স্কয়ারটাকে যদি আমরা ভাঙে নিই, মানে এটাকে যদি আমরা এটাকে অর্থাৎ আমরা এখানে পেয়ে গেছি আসলে, অর্থাৎ 49 x স্কয়ার প্লাস 4y স্কয়ারের সাথে এই 28 xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। ওকে, এখানে আর কিছু বোঝানোর বিষয় আছে, সেটা বোঝানো যাবে না এখন, বোঝাতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে, কারণ এটা ক্লাস নয়, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সমাধান। আর কিছু বোঝাবো না, সামনে চলে যাই। কোনটা করলাম এখন? পূর্ণবর্গ। আচ্ছা, এখন হচ্ছে 7 নম্বর, x স্কয়ার মাইনাস 4xy মাইনাস 9z স্কয়ার প্লাস 4y স্কয়ার এর একটি উৎপাদক x মাইনাস 2y প্লাস 3z হলে অপরটি কত? 7 নম্বর, x স্কয়ার মাইনাস 4xy মাইনাস 9z স্কয়ার প্লাস 4y স্কয়ার, এটা ভাঙলেই বুঝতে পারবো আমরা অপর উৎপাদকটি কত। আগে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নিই। তো উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমরা কি করব, x স্কয়ার মাইনাস 4xy, আর এটা কি করব, এই 4y স্কয়ারকে আগে নিয়ে আসবো। 4y স্কয়ারকে আগে নিয়ে আসলে আমাদের একটা সূত্র মিলে, তাহলে মাইনাস z স্কয়ার পিছনে নিলাম, এখানে কোনো কাজ করিনি, আগে শুধু আগে পিছনেরটা আগে নিছি, আর 9z স্কয়ারকে শেষে নিছি। তো x স্কয়ার মাইনাস 4xy আর প্লাস 4y স্কয়ারকে আমরা 2y দিয়ে বাইরে স্কয়ার দিলে একটা সূত্রে পড়ে যায়, আর বাইরে 9z স্কয়ার, সরি বাইরে না, মাইনাসের পরে 9z স্কয়ারকে আমরা 3z হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রের মধ্যে আমরা সূত্র আকারে লিখতে পারি। এই যে এটা ভাঙলে আবার 4xy হবে, এই যে 2 দুগুণে 4xy, হ্যাঁ, আর শেষে তো 2y স্কয়ারে আছে। তো এভাবে লিখলে আমরা কি করতে পারি, আমরা এটাকে এভাবে পড়তে পারি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয়, আর শেষে যেটা আছে মাইনাস দিয়ে সেটা এভাবে লিখে নেব। তাহলে আমরা এটাকে যদি a ধরি মাইনাস, আর এটাকে যদি b ধরি, x মাইনাস 2y কে যদি a ধরি আর 3z কে যদি b ধরি, তাহলে কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b আমরা তাহলে আমরা পেয়ে গেছি। আর একটা উৎপাদক তো খাতায় প্রশ্ন দেওয়া আছে, আর একটা উৎপাদক আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস 2y মাইনাস 3z। ওকে, একটা উৎপাদক প্রশ্ন দেওয়া আছে, আর একটা উৎপাদক আমরা পেয়ে গেছি। এখানেই শেষ। 8 নম্বর দেখব, নিচের কোনগুলো সঠিক। এখানে রোমান সংখ্যা 1 2 3 তিনটা দেওয়া আছে, কোনটা কোনটা সঠিক আমাদেরকে নির্ণয় করতে হবে। তো কোনটা সঠিক এটা এক নজরেই বলে দিতে পারবো না, এটা আমাদেরকে নির্ণয় করে নিতে হবে। আমরা এখন নির্ণয় করব এটা কোনটা সঠিক না ব্যাঠিক নির্ণয় করলে বোঝা যাবে। হ্যাঁ, 1 নম্বর দেখি, লেফট হ্যান্ড সাইড 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y সমান, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b হয়। সংক্ষিপ্ত রূপে নিয়ে নিলে হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার
এটাকে যদি স্কয়ার যদি উঠাই দিই তাহলে হয় 4x স্কয়ার মাইনাস 9y স্কয়ার, এটাই রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, তার মানে এটা সঠিক। 2 নম্বরে দেখি লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হাফ ইন্টু m মাইনাস n হোল স্কয়ার প্লাস m প্লাস n হোল স্কয়ার। এখানে আসলে একটা সূত্রের কথা বলা হয়েছে, কারণ এখানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার, এটা মূলত 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b a মাইনাস b হোল স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার, এটা হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের পূর্ণাঙ্গ মানে বিশ্লেষিত রূপ আর কি। এটাকে যদি সংক্ষিপ্ত রূপে আনি সেটা হয় 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ 2 ইন্টু m স্কয়ার প্লাস n স্কয়ার। এখন এই যে এই 2টা উপরে আছে, এই 2টা নিচে আছে, এই উপরের 2 আর নিচের 2 কাটা যায়, এই উপরের 2 আর নিচের 2 কাটা যায়। কাটতে পারবো কিনা দেখি, হ্যাঁ কাটলাম, ওকে। কেটে দিলে হয় m স্কয়ার মাইনাস n স্কয়ার, এটাই রাইট হ্যান্ড সাইড দেওয়া, এটাই ডান পাশে দেওয়া আছে, সুতরাং এটাও সঠিক। তাহলে আমরা 1 নম্বর সঠিক পাইলাম, 2 নম্বরও সঠিক পাইলাম, 3 নম্বর সঠিক কিনা আমরা একটু আমরা দেখে নিতে হবে। 3 নম্বরের লেফট হ্যান্ড সাইডে আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটাকে যদি আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখি, আর এখানে এটা এই যে a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ারকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর প্লাস 4ab বসে গেল। এখানে 4টা ab আর এখানে 2টা ab, মোট 6টা ab হয়। আর এখানে a স্কয়ার প্লাস a স্কয়ার আর শেষে b স্কয়ার রয়ে গেছে। রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটা দেওয়া নাই, আর রাইট হ্যান্ড সাইডটাকে আমরা একটু বিশ্লেষণ করে নিই। a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সুতরাং এখানে লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইড মিলে নাই, লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে যা আছে তা কি, সুতরাং যেহেতু মিলে নাই তাহলে এটা সঠিক নয়। তাহলে আমরা বলতে পারি 1 ও 2 সঠিক, 3 নম্বর সঠিক নয়। আমরা এখন যাব 9 নম্বরে। x মাইনাস y হোল স্কয়ার সমান 29 হলে x প্লাস y হোল স্কয়ার এর মান কত? দেওয়া আছে x মাইনাস y হোল স্কয়ার সমান 29 39, বা আমরা উভয় পক্ষকে বর্গমূল করব, হ্যাঁ রুট ওভার দেবো। এইটা এখানে বাম পাশের সমান চিহ্নের উভয় অংশে যদি রুট ওভার করি মানে কোনো পরিবর্তন হয় না। আমরা সমান চিহ্নের বাম পাশকে রুট ওভার করেছি, সমান চিহ্নের ডান পাশকে রুট ওভার করেছি। দেখো এখানে রুট ওভারে আর স্কোয়ারে কাটা যায়, রুট ওভারে আর এই যে রুট ওভারে আর স্কোয়ারে কাটা যায়। আমার এটা দেখা যাচ্ছে না মনে হচ্ছে, মোটা কিছু নেওয়া যায় কিনা, আচ্ছা নেওয়া যাবে না মনে হচ্ছে, সরি। ওকে, তো রুট ওভারে আর স্কোয়ারে কাটা যায়, রুট ওভার স্কোয়ার কাটিয়ে দিলে আর এখানে থাকে x মাইনাস ওয়াই আর এদিকে থাকে রুট ওভার 29। সুতরাং x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab, এটা সূত্র, এটা অনুসিদ্ধান্ত। হ্যাঁ, a প্লাস b হোল স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, এটা অনুসিদ্ধান্ত, এটা তোমাদের বইতে আছে, এটা নিশ্চয়ই তোমাদের মুখস্থ আছে। তাহলে আমরা a মাইনাস b এর মান বসাই, এই যে a মাইনাস b এর মান একটু আগে এখানে পাইছি না, রুট ওভার 29, এই a মাইনাস b x মাইনাস ওয়াই এর জায়গাতে রুট ওভার 29 বসাই দেবো। আর স্কয়ার তো আগে থেকে আছে, এই যে স্কয়ারটা লিখবো, প্লাস 4xy এখানে আগে থেকে আছে লিখবো। এখন দেখো রুট ওভার স্কয়ার কাটা যায়, এই রুট ওভারটা আর স্কয়ারে কাটা যায়, দেখায় 29, সুতরাং এখানে শেষ হয়ে গেছে 29 প্লাস 4xy। পরবর্তী প্রশ্নে যাব, কোনটা করলাম এখন, হ্যাঁ 9 করেছি। এখন 10 নম্বর, x স্কয়ার প্লাস 5x মাইনাস 6 এর উৎপাদক বিশ্লেষণ কত? এটা উৎপাদক বিশ্লেষণ করে নিলে আমরা বুঝতে পারবো উৎপাদক বিশ্লেষণ কত। উৎপাদক বিশ্লেষণ করলে এটা আনসার শেষ হয়ে যাবে, x স্কয়ার প্লাস 5x মাইনাস 6। তো আমরা এটাকে দেখো, এটা সূত্রে যায় না, এটাকে কমনও নেওয়া যায় না, সূত্রেও নেওয়া যায় না, এটা তাইলে মিডল টার্ম ফ্যাক্টর। 3 রকম পদ্ধতি আছে, একটা হচ্ছে সূত্র, আরেকটা হচ্ছে কমন, আরেকটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। তো সূত্র যায় না, কমন নেওয়া যায় না, এটা হবে মিডল টার্ম ফ্যাক্টর। আমরা মধ্যরাশিকে ভাঙবো, দেখো 6 কে যদি আমরা ভাঙি 6 কে 6, তাহলে এখানে x স্কয়ার প্লাস 6x মাইনাস x মাইনাস 6, এখানে কমন x কমন নেওয়া যায়, তাহলে থাকবে x প্লাস 6। আমি একটু জোরে তাড়াতাড়ি বলতেছি আর কি, ভিডিওটা ছোট করতে চাচ্ছি। আর এখানে দেখো এখানে কিছু মিল নেই, মিল না থাকলে আমরা 1 কমন নিতে পারি, তাহলে মাইনাস 1 কমন নিলে হবে x প্লাস 6। এখানে x এর আগে 6 এর আগে মাইনাসটা প্লাস হয়ে যাবে, যেহেতু এখানে আমরা মাইনাস কমন নিয়েছি। তাহলে থাকে হচ্ছে x প্লাস, এখানে x প্লাস 6 কমন আছে, সেই জন্য এটা লিখে নিয়ে নেব, আর বাকি থাকবে x মাইনাস 1, এখানেই শেষ, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। এবার দেখবো আমরা 11, 5 ইন্টু x মাইনাস 3 সমান 10 সমীকরণটির মূল কত? এটা সমীকরণটির মূল কত আমরা দেখবো। 5 ইন্টু x মাইনাস 3 সমান 10, বা x মাইনাস 3 সমান এই 5টাকে যদি এদিকে নিই তাহলে নিচে চলে যায়, অর্থাৎ পার্শ্ব পরিবর্তন, গুণ অবস্থা পার্শ্ব পরিবর্তন করলে ভাগ হয়ে যায়, গুণের অবস্থায় পার্শ্ব পরিবর্তন। এখানে 5 ইন্টু আছে, 5 এর পরে ইন্টু, ব্র্যাকেটের আগে কোনো কিছু না থাকলে সেখানে ইন্টু ধরে নিতে হয়, তাহলে 5টা নিচে চলে যাবে। এখানে কাটাকাটি করলে 5 দিয়ে 10কে কাটলে হয় 2, 5 দুগুণে 10, তাহলে x মাইনাস 3 সমান 2,
এখন -3 কে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে, সুতরাং x সমান 5, নির্ণয় সমাধান x সমান 5 হয়ে গেল। এটা ইজি আসলে। তারপরে আমরা দেখব কোন বিধি অনুযায়ী 2x + 3 সমান 7x - 5 কে x - 7x - 5 সমান 2x + 3 লেখা যায়। আসলে এটা সোজা কথা, এটা বিনিময় বিধি আর কি, এটা তোমরা নিশ্চয়ই জানো, এটা কঠিন কিছু না। তো এখানে পক্ষান্তর বিধি অনুযায়ী 2x + 3 সমান 7x - 5 কে 7x - 5 সমান 2x + 3 লেখা যায়। এটা শেষ এখানে, এটা সোজা প্রশ্ন। 13 নম্বরটা একটু দেখে আসি। -1,3 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? এটা হচ্ছে গ্রাফ পেপার কথা বলা হয়েছে। গ্রাফ পেপার এটা কোথায় পড়বে এটা আমাদেরকে দেখাইতে হবে। হ্যাঁ, আমরা জানি গ্রাফ পেপারের মধ্যে যে এই যে এটা যদি গ্রাফ পেপার হয়ে থাকে, যে এইটা যদি গ্রাফ পেপার হয়, আমরা জানি যে এখান থেকে শুরু হয় ঘড়ির উল্টা দিকে, ঘড়ি যেদিকে ঘুরে তার উল্টা দিকে যাইতে হয়। এইটা হবে প্রথম ঘর, এটা হবে দ্বিতীয় ঘর, এটা হবে তৃতীয়, এটা চতুর্থ ঘর। অর্থাৎ ঘড়ি যেদিকে ঘুরে তার উল্টা দিকে ঘুরে, উল্টা দিকে যাবে। ওকে, তাহলে -x মানে -1 আর +3 বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে পড়বে, এই জায়গাতে পড়বে। অর্থাৎ x এর জন্য -1 এর জন্য আমরা x এর বাম দিকে যাব, আর +3 এর জন্য উপরের দিকে যাব, তাহলে এই জায়গাটাতে পড়বে। এখানে একটা গ্রাফ পেপার দিয়ে দিলে ভালো হইতো, কিন্তু গ্রাফ পেপার দেওয়া সম্ভব হয় না, আমরা বুঝে নিবে। হ্যাঁ, এইখানে যে এদিকে যাইয়া এদিকে উঠে এই জায়গাটাতে পড়বে, তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। আমার কাছে থেকে খেয়াল করো, এটা প্রথম চতুর্ভাগ, এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। ঘড়ি উল্টা দিকে ঘুরলে যা হয় তা। 14 নম্বর প্রশ্নটা দেখে নেব একটু। 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন বিন্দুর ভুজের মান 0 অক্ষরেখায়। 14 নম্বর, কোন বিন্দুর ভুজের মান 0 অবস্থিত y অক্ষরেখায়। অর্থাৎ যদি ভুজের মান 0 হয় সেটা y অক্ষরেখায় পড়বে। 15 নম্বর এখানে করে ফেলি। 15 নম্বর প্রশ্নটা একটু দেখে আসি। কোন সংখ্যা থেকে -6 বিয়োগ করলে বিয়োগফল -12 হবে। সরি, কত এটা, কত, হ্যাঁ এখানে চলে এসছে। 15 x মাইনাস ইন্টু -6 সমান 12, বা x + 6 সমান -12, বা x সমান এখানে এই +6টা এদিকে চলে আসবে, তাইলে হবে -12 -6 যোগ করলে হবে -28। সুতরাং x সমান, সুতরাং -18 থেকে -6 বিয়োগ করলে বিয়োগফল হবে -12। আমি একটু তাড়াতাড়ি করতেছি আর কি, এগুলো বেশি বুঝাইতে গেলে লম্বা হয়ে যাবে ভিডিও। তোমরা যেভাবে সেভাবে দেখে দেখে লিখে ফেলবে আর কি। তারপরে হচ্ছে 16 নম্বর, কোন সংখ্যার 1/4 তার 1/3 থেকে সংখ্যাটির 12/1 অংশ কম, সংখ্যাটি x হলে সমীকরণটি কি হবে। আসলে এখানে সবকিছু বলে দেওয়া আছে, শুধু সমীকরণটা তৈরি করলেই হবে। মনে করি সংখ্যাটি x, তাহলে x এর 1/4 হবে 4/x, এবং x এর 1/3 হবে 3/x। তাহলে সমীকরণটা হবে 3/x - 4/x সমান 12/1। এটাই সমীকরণ। এখানে আনসার শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।